আসসালামু আলাইকুম। আমরা ইতিপূর্বে সমান্তর ধারা থেকে ৯টি পর্ব আপলোড করেছি। আজকে আমরা গুণোত্তর ধারা থেকে আলোচনা করব। গুণোত্তর ধারার প্রথম পর্বে সবাইকে স্বাগতম। আমাদের ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের পাশে থাকুন। তো আমরা যেহেতু এর আগের পর্বে সমান্তর ধারা নিয়ে আলোচনা করেছি, তারপরেও আমরা এই গুণোত্তর এবং সমান্তর ধারার ভিতরের একটি ব্যবধান নিয়ে আলোচনা করি। যেমন আমরা যদি এখানে যেহেতু আমরা এমসিকিউ করব, এই জন্য আমরা সহজভাবেই নিজেদের বোঝার মতো করে আলোচনাটা করতে চাই। তো আমরা যদি এরকম একটি ধারা লিখতে চাই, যেমন 2 + 4 প্লাস হচ্ছে 6 + 8, তো এই ধারার প্রথম পদ যেটি সেটা আমরা হলো 2, এটা হলো আমার প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তো আমরা যদি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি তাহলে আমরা কিন্তু 2 পাবো। আবার তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বিয়োগ করি তাহলে 2, আবার চতুর্থ পদ থেকে যদি আমরা তৃতীয় পদ বিয়োগ করি তাহলেও কিন্তু আমাদের 2 আসে। আবার যদি এই ধারাটি এভাবে না হয়ে যদি আমাদের এরকম হয় যে 1 + 4 + 7 + 10, তো এক্ষেত্রে যদি আমরা প্রথম পদ থেকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি তাহলেও হবে 3, আবার তৃতীয় পদ থেকে যদি দ্বিতীয় পদ বিয়োগ করি তাহলেও হবে 3, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ যদি বিয়োগ করি তাহলেও 3। তার মানে প্রতিবারই বিয়োগফলগুলা আমাদের একই রকমের দেখাচ্ছে। তো এইরকম প্রক্রিয়া তৈরি যদি হয় তাহলে সেটাকে বলা হয় সমান্তর ধারা। এই বিষয়টি আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, তারপরেও আমরা আরও একটু আলোচনা করে নিলাম। এরপরে যদি আমরা আরেকটি ধারা লিখতে চাই, যেমন এটাই একই প্রক্রিয়ার মতো, যে 2 + 4 + 8 + 16 + 32, এরকম যদি একটি ধারা থাকে, তো সেক্ষেত্রে আমাদের বিষয়গুলো কীরকমের দেখা যাবে। তো এক্ষেত্রে যদি আমরা এই যে দ্বিতীয় পদকে আমরা যদি প্রথম পদ দিয়ে ভাগ দিই তাহলেও অ্যান্সার আসবে 2, আবার তৃতীয় পদকে যদি দ্বিতীয় পদ দিয়ে ভাগ দিই তাহলেও 2 অ্যান্সার। চতুর্থ পদকে যদি আমরা তৃতীয় পদ দিয়ে ভাগ দিই, অনুরূপভাবে পঞ্চম পদকে যদি আমরা চতুর্থ পদ দিয়ে ভাগ দিই, তার মানে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু আমাদের একই রকমের অ্যান্সার দেখায় ভাগ করার ফলে, আর এক্ষেত্রে হয়েছিল বিয়োগ করার ফলে। তো এভাবে ভাগ করার ফলে যদি হয় তাহলে সেটাকে আমরা গুণোত্তর ধারা বলবো। তো আমরা মোটামুটিভাবে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা সম্পর্কে একটু বুঝে নিলাম। এখন এর মাধ্যমে আমরা কিভাবে অঙ্কগুলো করব বা কীরকম অঙ্ক আসে সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই। তো আমরা প্রথমে একটি এতক্ষণ যে ধারাটি নিয়ে আলোচনা হয়েছে গুণোত্তর ধারার, সেটি আমরা আবার একটু লিখি। যেমন এখানে আমরা এভাবে লিখেছিলাম যে 2 + 4 + 8 + 16 + 32, এরকম। তো এক্ষেত্রে আমরা বলেছি যে এটাকে বলা হয় প্রথম পদ, আর এটাকে বলা হয় দ্বিতীয় পদ, এটাকে তৃতীয় পদ, এটাকে চতুর্থ পদ, এটাকে পঞ্চম পদ বলা হয়। এখন যদি আমরা হঠাৎ করে বলতে চাই যে 10তম পদ কত, তাহলে কিন্তু আমাদের কষ্ট হতেই পারে। বা আমরা যদি জানতে চাই যে 50তম পদ কত, যেমন এটা হলো 1 প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ, পঞ্চম, এরকম করে যদি আমরা 20তম পদ বের করতে চাই অথবা 100তম পদ বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের একটি সাধারণ নিয়ম মেনে চলতে হবে। সেটি হচ্ছে যে কোনো পদের বেলায়, অর্থাৎ nতম পদ, nতম পদটা আমরা এভাবে বের করব, a × r, তার পাওয়ার হচ্ছে n-1। এখন যদি আমরা 10তম পদ বের করতে চাই তাহলে আমরা সেক্ষেত্রে আমরা এই n এর স্থলে, অর্থাৎ এই n এর স্থলে আমরা 10 ব্যবহার করব। তো এখানেও এরকমই ব্যবহার করব, আমরা a পাওয়ার r এ n-1 না লিখে আমরা লিখব 10-1। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি ar9। তো অনুরূপভাবে যদি আমাদেরকে বলা হয় 20তম পদ কত, যেমন এখানে যদি আমরা 20তম পদ জানতে চাই, তাহলে এখানে সূত্রটা দাঁড়াবে ar 20 - 1
তো আমরা এখানে লিখতে পারবো AR19 এরকম। তো এখন আমরা বুঝতে চাই যে এ আর আর দ্বারা কি বোঝায়। তো এটা আমরা একটু লিখে নিই। এ দ্বারা বোঝায়, এ আমরা আগেই শিখেছিলাম সমান্তর ধারা ক্ষেত্রে এ হচ্ছে প্রথম পদ আর আর হচ্ছে সাধারণ অনুপাত। আর কে আমরা বুঝবো সাধারণ অনুপাত। আর আর বের করার নিয়ম হচ্ছে দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ দেব। তো এ দ্বারা আমরা কি বুঝবো, এ হচ্ছে প্রথম পদ আর আর হচ্ছে সাধারণ অনুপাত। এটা বের করার রুলস হচ্ছে দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। আশা করি আমরা এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছি সেটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমরা সূত্রের সাহায্যে দেখব। মনে করি আমাদের এখানে যে ধারাটি দেওয়া আছে সেটি এভাবে দেওয়া যে 2 + 4 + 8 ধারার 5তম পদ কত। এরকম যদি প্রশ্নটি থাকে তাহলে দেখি আমরা বের করতে পারি কিনা। তো আমাদের এখানে প্রথম পদ কত 2, তাহলে আমরা এই সমান আমরা এভাবে 2 লিখতে পারি। আর আর বের করার রুলসটা কি, দ্বিতীয় পদ থেকে আমরা প্রথম পদ ভাগ দেব, তাহলে আমরা কত পাবো 4/2, তার মানে 2। এখন 5তম পদের সূত্র কি, 5তম পদ ইকুয়াল আমরা লিখতে পারবো AR5-1, তার মানে হলো AR4। এখন এর মান আমাদের কত, এই যে এর মান আমরা কত পেলাম 2, তাই এ না লিখে আমরা 2 লিখতে পারি। এরপরে আর এর মান কত, আমরা 2, তার উপরে আমরা পাওয়ার দেব কত 4। এখন এই হলো 2 আর 2-র পাওয়ার যদি 4 হয় তাহলে হয় 16, আর 16কে 2 দিয়ে গুণ করলে আমাদের হয় কত 32। এটাকে আমরা যদি একটু সামনে লিখতে চাই, যেমন এখানে আমরা লিখতে পারি এই যে 2 আর এখানে এই 2 এর পাওয়ার 4 মানে হলো কত 16 বা 16। এখন 16 দুগুণে কত হয় 32। এই যে আমাদের এখানে 5তম পদ কত 32 বা 32। এরকম আমরা যদি মূল বিষয়টা অর্থাৎ সাধারণ যে রুলসটা, সাধারণ যে সূত্রটি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এই জাতীয় প্রশ্নগুলো অত্যন্ত সহজভাবেই করতে পারবো। আমরা যতই শর্টকাটের চিন্তা করি আমাদের মূল বিষয় বা বেসিক নিয়মটা আমাদের অবশ্যই জেনে থাকতে হবে। কারণটি হচ্ছে মূল নিয়ম জানা থাকলে অঙ্ক যেভাবেই আসুক না কেন আমরা মোটামুটিভাবে চেষ্টা করতে পারবো যাতে অঙ্কটি করা যায়। এখন আমাদের যে অঙ্কটি হলো বা আমাদের যে প্রশ্নটি হলো সেটি কি, যে একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ হচ্ছে 20 এবং 6তম পদ বা 6তম পদ হচ্ছে 160, প্রথম পদ কত। তো আমাদের এই ধারাটি উল্লেখ করা নাই, শুধুমাত্র বলে দিয়েছে যে তৃতীয় পদ হচ্ছে 20 আর 6তম পদ বা 6ষ্ঠ পদ হচ্ছে 160। এখন প্রথম পদ মানে এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তো এখান থেকে আমরা লিখতে পারি তৃতীয় পদ কত, আমাদের তৃতীয় পদ হচ্ছে 20। তো তৃতীয় পদ সমান আমরা লিখতে পারি AR2 আর এটার মান দেওয়া কত আমাদের 20। এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি, এই হচ্ছে প্রতীক আকারে আমাদের তৃতীয় পদ আর এই হচ্ছে তৃতীয় পদের মান। তো এটা সমান আমরা আশা করি এটা লিখতেই পারি। এরপরে বলেছে যে ষষ্ঠ পদ বা 6তম পদ। তো ষষ্ঠ পদের ক্ষেত্রে আমরা লিখতে পারি AR6-1 মানে AR5 আর এটা সমান দেওয়া আছে কত আমাদের 160। এই জাতীয় প্রশ্নগুলো আমরা এভাবেই অ্যান্সারগুলো বের করব। এরপরে যেহেতু এটা গুণোত্তর ধারা, এই জন্য গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা বড় সমীকরণটা থেকে ছোট সমীকরণটাকে ভাগ দেব আর সমান্তর ধারার ক্ষেত্রে বিয়োগ করব। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা বড় মানটা থেকে ছোট মানটাকে ভাগ দেব আর সমান্তর ধারার ক্ষেত্রে বড় মানটাকে ছোট মানটা দ্বারা আমি আবারও বলি, গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যদি এখানে একটু ইন্ডিকেট করতে চাই, যেমন এটাকে যদি আমরা 1 নং সমীকরণ বলি, এটাকে যদি আমরা 2 নং সমীকরণ বলি, আর এটা যেহেতু ষষ্ঠ পদ তার মানে এটা বড়ই হবে আর এটা যেহেতু তৃতীয় পদ এটা ছোটই হবে।
তো গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা দুই সমীকরণের ভাগ করব, আর সমান্তর ধারার ক্ষেত্রে দুই সমীকরণকে আমরা বিয়োগ করব। তো আমরা জানি ভাগ বা বিয়োগের ক্ষেত্রে সাধারণত বড় সংখ্যাটিকে আগে লেখা হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি এই বড় সংখ্যাটাকে উপরে লিখি, যেমন AR5 ভাগ হবে AR2, আর এক্ষেত্রে ভাগ হবে কত 160, আর এখানে 20। তো এই এ তো কাটা যায়, আর এখানে আর এর পাওয়ার উপরে 5 নিচে 2, তার মানে আর এর পাওয়ার 3 লিখতে পারি, আর এই 0 0 কাটা, আর এখানে 4 আর 2 গুণে 16, তার মানে এখানে আমরা লিখতে পারি 8 কিউব ইকুয়াল 8। এখানে এই যে কাটাকাটিটি অর্থাৎ আর এর পাওয়ার 5 আর এর পাওয়ার 2 যাদের বুঝতে সমস্যা তারা আমরা এভাবে করতে পারি, যেমন এক্স এর পাওয়ার এখানে 5 আর এক্স এর পাওয়ার যদি এখানে 3 হয়, তো সূচকের নিয়ম অনুসারে আমাদের সূচক কি বা সূচকীয় রাশি কি, যদি আমরা এখানে 2 এর উপরে কিউব লিখি তাহলে এটা একটা সূচকীয় রাশি, এক্স এর উপরে যদি আমরা কিউব লিখি তাহলে এটাকেও বলা হয় সূচকীয় রাশি। তো এই সূচকীয় রাশির ক্ষেত্রে এটাকে বলা হয় ভিত্তি আর এটাকে বলা হয় পাওয়ার। তো ভিত্তি যদি একই রকমের থাকে তাহলে পাওয়ার দুটোকে বিয়োগ করে দিতে হয়। কিভাবে? আমরা একটা ভিত্তি নিয়ে এই পাওয়ারকে আমরা এভাবে বিয়োগ করে দেব, তাহলে থাকে কত 2। তো এই ক্ষেত্রে ঘটনাটি একইভাবে হয়েছে, সেটা হচ্ছে যে উপরে আছে কত আর এর পাওয়ার 5 আর নিচে আছে আর এর পাওয়ার কত 2, তার মানে একই রকমের ভিত্তি, এখানেও ভিত্তি আর এখানেও ভিত্তি আর। তো আমরা একটা ভিত্তি নিয়ে পাওয়ার থেকে বিয়োগ করে দিলাম, তাহলেই থাকে কত 3। আশা করি এবার ক্লিয়ার। এখন আমাদের এপাশে কত হলো আর কিউব, আর এপাশে হলো 8 কিউব। তো আমরা এপাশে আর কিউব এভাবে লিখতে পারি, আর 8কে আমরা এভাবে 2 কিউব লিখতে পারি। এখন আমরা দেখতে পেলাম যে পাওয়ার মিলে গেল। কখনো আমরা এভাবে দেখব ভিত্তি ভিত্তি মিলে যায়, তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখব, আর যেখানে পাওয়ার মিলে যায় সেখানে ভিত্তি সমান ভিত্তি লিখব। তো এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের এইটা হলো ভিত্তি, আর এটাও ভিত্তি, আর এটাও পাওয়ার এটাও পাওয়ার। যেহেতু পাওয়ার মিলে গেল তাহলে আমরা ভিত্তি সমান আমরা ভিত্তি লিখব, তার মানে আর এর মানটা আমরা পেয়ে গেলাম। আর বলতে আমরা কি বোঝাই? সাধারণ অনুপাত। এখন আমাদের দরকার এ এর মান। তো এ এর মানটা আমরা কিভাবে বের করব? আমাদের এই যে 1 নং সমীকরণটা সেটার দিকে যদি আমরা একটু দেখি, এখানে যদি আমরা এ এর মানটা চাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ আর এই যে আর এর মান এইমাত্র পেলাম 2, আর তার উপরে হচ্ছে এই 2 আর ইকুয়াল হচ্ছে কত 20। এখন এই যে এ আর এই 2 স্কোয়ার মানে হলো কত 4, আর এখানে 20। আমাদের যেহেতু এ এর মান দরকার, তো আমরা এর আগের পর্বে অনেকবার বলেছিলাম যার মান দরকার তাকে বামে রেখে বাকি সবগুলোকে আমরা ডানে নিয়ে যাব। তো এই ক্ষেত্রে আমাদের এর মান দরকার, আর এর সাথে যে গুণ আকারে থাকবে তাকে আমরা নিচে লিখব, আর বাকি যেখানে আছে তাদেরকে আমরা উপরে লিখবো। এরপর এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে কত 5। তার মানে আমাদের এর যে মান সেটা হচ্ছে 5, মানে আমাদের ক অপশনটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার।